নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হাল্লা বলে। প্রথমেই বলে রাখি যে আমি নিজে ব্যক্তিগতভাবে উৎকণ্ঠিত ছিলাম সুমিত রায়ের জন্য। আমি ধন্যবাদ জানাবো সুপ্রিম কোর্টকে, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয়কে, যে তাদের সঠিক নির্দেশের পর অন্ততপক্ষে বাংলার মানুষ জানতে পারলেন যে সুমিত রায় সুস্থভাবে আছেন। এখন যারা আজকের প্রথম অনুষ্ঠান দেখছেন বা খুব একটা রাজনীতির সঙ্গে যোগাযোগ নেই এরকম মানুষ আছেনও, আমাদের এই পশ্চিমবঙ্গেই থাকেন। পশ্চিমবঙ্গ খুব হাইলি পলিটিসাইজড স্টেট, খুব হাইলি পলিটিসাইজড। চায়ের দোকানে, বাজারে, মাছের দোকানে লোকে ধূমপান করতে করতে, চা খেতে খেতে, কফি খেতে খেতে রাজনীতির অনেক বড় বড় তত্ত্ব আলোচনা করেন। এটা আমার অভিজ্ঞতা, আমার গত 17 বছরের জীবনে আমি বহুবার দেখেছি। আর টোটাল ক্যারিয়ার বললে আরও বেশি, 25 বছরের ওপর আমি দেখেছি বহু মানুষকে। এবং একেবারে সাধারণ মানুষ, রিক্সা চালান, তিনিও অনেক সময় রাজনীতির এত গুরু প্রশ্ন করে ফেলেন। রিক্সা চালান বা একজনকে দেখেছিলাম টোটো চালান, তিনি একটা লম্বা রাস্তা আমায় নিয়ে গিয়েছিলেন কোনো এক সময়। তো তিনি রাজনীতির অনেকগুলো বিষয়ে জিজ্ঞেস করলেন, যেগুলো আমারও তার মধ্যে দু একটা বিষয় জানা ছিল না। তো মানুষ খুব পলিটিসাইজড। কিন্তু যারা এই পলিটিক্সের একটু বাইরে থাকেন তারা অনেকেই চমকে যাচ্ছেন যে যখন আজকে সারা দিনভর সিএন এবং অন্যান্য চ্যানেল, তার মধ্যে অনেকগুলো পোর্টাল, অনেকগুলো চ্যানেল, প্রথম সারির চ্যানেল, তারা যখন আলোচনা করছেন সুমিত রায়কে নিয়ে। আমার বাড়ির থেকে ফোন এসেছিল, মা বলছেন যে কে সুমিত রায়, কে ভদ্রলোক, কে যার বিরুদ্ধে এত আলোচনা হচ্ছে, আজকে নাকি তাকে অ্যারেস্ট করেছে। মা জানতেন না ঠিক মতো। আমি বললাম না, অ্যারেস্ট করেননি, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে টানা লম্বা সময় ধরে। অনেকেই সুমিত রায়কে চেনেন না, জানেন, কিন্তু এটা খুব পরিষ্কার যে সুমিত রায়ের নির্দেশে পুলিশের বড় বড় আধিকারিকরা উঠে দাঁড়িয়ে পড়তেন। এই সুমিত রায়ের কথায় তিনি যখন যেতেন, বড় বড় আইপিএস আধিকারিকরা মাথা নিচু করে ফেলতেন। সেলিউট হয়তো করতেন কিনা আমার জানা নেই, অবাঞ্ছিত তো বলে লাভ নেই, কিন্তু খানিকটা মাথা নিচু করে ফেলতেন। এই সুমিত রায় এমনই প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি কি কোনো বিধায়ক? না। তিনি কোনো সাংসদ? না। তিনি কি রাজ্যসভা থেকে মনোনীত সাংসদ? তাও নয়। আচ্ছা, তিনি কি কোনো পঞ্চায়েত প্রধান? তা নয়। পুরসভা প্রধান? পুরসভার ভাইস চেয়ারম্যান? না, তাও নয়। আচ্ছা, তাহলে কি উনি রাজনীতির কোনো বড় কুশীলব, খুব অ্যাডভাইজার, একজন পলিটিক্যাল অ্যাডভাইজার, যেমন ডিরেক্ট রাজনীতিতে না থেকে কোনো উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন? না, তাও নয়। এই সুমিত রায়ের একটাই পরিচয়, হি ইজ দ্য গেটওয়ে, হি ওয়াজ দ্য গেটওয়ে অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গেট। সুমিত রায় যদি বন্ধ থাকে তাহলে আপনার অভিষেকের অবধি যাওয়া চলবে না। সুমিত রায় যদি পারমিশন দেন, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছতে পারেন। তবে আমি শুনেছি আমার ক্যারিয়ারে এতদিন রাজনীতির প্রোগ্রাম করতে করতে, আলটিমেটলি সুমিত রায় হ্যাঁ বলে দিলে হ্যাঁ, না বলে দিলে না। আবার অনেক ক্ষেত্রে উনি আসলে যা বলতেন সেটা ওনার কথা ছিল না। দীর্ঘ গত 15 বছরে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটাকেই বলতেন। তার মানে আপনি ঘুরিয়ে ধরে নিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই সুমিত রায়ের মুখ থেকেই শোনা কথা। আমরা এদিক ওদিক থেকে শুনতে পাই পুলিশের ট্রান্সফার করা, পুলিশকে নিয়ন্ত্রণ করা, সব দায়িত্ব নাকি সুমিত রায়ের ছিল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী নয়, খানিকটা পুলিশের মন্ত্রিত্বের দেখভাল কলমে সুমিত রায় করতেন। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এমন কি করে ফেললো ছেলেটি, একজন আত্মসহায়ক থাকতেই পারে, তাই না? এক আত্মসহায়ক বা সেক্রেটারি থাকতেই পারে, কি করে ফেললো? দেখুন, তার বিরুদ্ধে যে মূলত অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি দুর্নীতি। প্রথম অভিযোগ কি করেছিল সেখানে? জমি জাল করা, জমির নথিপত্র জাল করা, শুধু জাল নয়, ভুয়ো নথিপত্র বেশ কিছু ক্ষেত্রে বানানো, বেশ কিছু ক্ষেত্রে সরকারি সিল ফিল ইত্যাদি, স্ট্যাম্প সিল ইত্যাদি ব্যবহার করা। যেখানে এইভাবে কাগজপত্রে কাজ হয়নি সেখানে মাসল পাওয়ার দেখিয়ে জমি দখল করা এবং পাশাপাশি বেআইনিভাবে সেই জমিকে বিক্রি করে দেওয়া। শোনা যাচ্ছে গভর্নমেন্টের যে ভেস্টেড ল্যান্ড থাকে সেই ল্যান্ড তিনি অনেক দামে বিক্রি করেছেন। আর কি করেছেন সুমিত রায়? সেই সুমিত রায় আজকে যিনি ভবানী ভবনে উপস্থিত হলেন এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ, কখন তিনি উপস্থিত হলেন
যখন সুপ্রিম কোর্ট বললেন যে গ্রেপ্তারি নয়, আগাম জামিন নয়, বরঞ্চ উনি তদন্তে সাহায্য করুন, ওনাকে এখনই গ্রেপ্তার করা সম্ভব নয়, যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ, উনি তদন্তে কোঅপারেট করুন, যেটা উনি অদৃশ্য ছিলেন। এইখানে দাঁড়িয়ে মানুষের সব থেকে বড় প্রশ্ন যে নতুন সরকারের পরিবর্তনের সময় পরেও কি করে অদৃশ্য থাকলেন একজন সাধারণ মানুষ সুমিত রায়? কি করে পুরোপুরি নিজেকে অদৃশ্য করে ফেললেন সুমিত রায়? এটা একটা বড় প্রশ্ন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই, মানে তার অর্ডারের পরে, নির্দেশ নয় অর্ডারের পরেই সুমিত রায় আজকে পুলিশের ভবানী ভবনে গিয়ে সিআইডিকে তদন্তে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। কোথায় ছিলেন জানি না, কেমন ছিলেন জানি না, তবে যারা 4 তারিখের, মের 4 তারিখের আগে যারা সুমিত রায়কে দেখেছেন চকচকে গাল দেখে অভ্যস্ত, আজকে গাল ভরা দাড়ি প্রমাণ করছে যে খুব একটা রিল্যাক্সড ছিলেন না সুমিত রায়। আসুন আমাদের প্রথম প্রতিবেদন দেখাই, তারপর আমি ইন্ট্রোডিউস করাবো সমস্ত গেস্ট, রেসপেক্টিভ গেস্ট যারা আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠান করেছে। দেখুন। কোথায় ছিলেন এতদিন? তন্ন করে খুঁজেও যার টিকি পাওয়া যাচ্ছিল না, তিনি শনিবার একেবারে বীর দর্পে বুক ফুলিয়ে সমেজাজে ভবানী ভবনে হাজিরা দিলেন। তিনি আর কেউ নন, হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শালবনীতে জমি দুর্নীতির মামলায় শুক্রবার রাতে তাঁর ক্যানাল রোডের বাড়িতে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। বাড়িতে তখনও তার খোঁজ মেলেনি বলে সূত্রের খবর। শনিবার সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের 6 মিনিট আগেই কালো গাড়িতে চেপে ভবানী ভবনে আসেন সুমিত। সংবাদ মাধ্যমের করা প্রশ্নে নিরুত্তর ছিলেন তিনি। সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়েই সিআইডি দপ্তরে হাজিরা, শর্ত সাপেক্ষে রক্ষা কবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একাধিক মামলায় অভিষেকের আত্মসহায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সুমিত রায়ের হাজিরা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সুমিত রায়কে বাঁচাতে চাইছেন আমরা বুঝি। এর সঙ্গে অভিষেকের বিদেশ যেতে চাওয়ার সম্পর্ক রয়েছে বলে দাবি করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিষেক ব্যানার্জি সুমিত রায়কে কেন বাঁচাবার চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন, সেটা আমরা ভালো করে বুঝি। ইনফ্যাক্ট সুমিত রায়কে বলা যে উনি মারা গেছেন আর অভিষেক ব্যানার্জির বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, দুটো বোধহয় কোথাও ইন্টার রিলেটেড। তৃণমূলের আমলে যেভাবে দল ও সরকার পরিচালিত হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে তারা কি আচরণ করেছিল এখন তা স্পষ্ট হচ্ছে। পুলিশ প্রশাসন কড়া হাতে এখন পদক্ষেপ করছে। তৃণমূলকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দেখুন, বাঁচাবার চেষ্টা করা বা না করাটা বিষয় নয়, বিষয় হচ্ছে তৃণমূল সরকারের আমলে যেভাবে দল পরিচালনা করা হয়েছে, সরকার পরিচালনা করা হয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে যে আচরণ তৃণমূল কংগ্রেস করেছিল, তার প্রকৃত স্বরূপটা কি এখন মানুষের সামনে ফুটে আসছে। পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়, পুলিশ সরকার দ্বারা পরিচালিত, সরকার মন্ত্রীর নির্দেশে কাজ করে। কিন্তু বহু এফআইআর লজ করেছিল যেগুলো বাস্তবে তার উপরে কোনো অ্যাকশন হয়নি, সেগুলো এখন সামনে উঠে আসছে। আইন আইনের পথে চলবে, রাজ্য সরকার কাউকে কোনো ছাড় দেবে না বললেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। কোর্টের অর্ডার, অনারেবল কোর্টের অর্ডার তিনি ক্যারি ফরওয়ার্ড করছেন। আইন আইনের পথে চলবে, এই রাজ্য সরকার কাউকে কোন রকম পলিটিক্যাল ইমিউনিটি দেবে না। ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটাই সুমিত রায়ের মাধ্যমে হতো বলে মন্তব্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সুমিত রায় অন্তর্ধান রহস্যের জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন। স্বাভাবিকভাবে যারা তদন্তকারী সংস্থা আছেন, এটা এখন আপ টু দেম। ইটস নাও বিটুইন সুমিত রায় অ্যান্ড দ্য ইনভেস্টিগেটিং এজেন্সিস। আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে। যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, মানে এই যে লাস্ট যে আমার কাছে যে ফোনটা এসেছিল সুমিত রায়ের, মানে অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। মানে লাস্ট যে ফোনটা, 4 মে পরবর্তী সময়ে ফোন করে বলল যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে।
ওঠে। এই যে জমি সংক্রান্ত বিষয় যে একাধিক অভিযোগগুলি জমা পড়েছে, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু শালবনী থানার পুলিশ আধিকারিকরা প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন এবং তারপরেই সুমিত রায়ের খোঁজে, কিন্তু সেখানেই সুমিত রায় ছিলেন না। তারপর থেকেই তিনি একেবারে নিখোঁজ হয়ে যান, বেপাত্তা হয়ে যান। যে সময় তিনি রক্ষা কবচ পেলেন, ঠিক সেই সময় তিনি সুন্দরভাবেই দপ্তরে চলে এলেন। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এই যে তার নামে যে একাধিক অভিযোগগুলি রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আদৌ কি তিনি সহযোগিতা করবেন সিআইডি আধিকারিকের কাছে, প্রশ্ন উঠছে এখানে। একাধিক অভিযোগে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এখন তদন্তে কি উঠে আসে তার দিকেই নজর সংশ্লিষ্ট মহলের। পালিয়ে কি আর পার পাবেন অভিষেকের শিষ্য সুমিত রায়? সুপ্রিম রক্ষা কবচ মিলতে হাজিরা। ক্যামেরায় নিখিল দাস, জ্যাকি সিং এর সঙ্গে দীপাঞ্জনা সাউ ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আজকে যতগুলো ছবি দেখলাম টিভি স্ক্রিনে, ক্ষমতায় তৃণমূল যখন ছিল এতগুলো ছবি সুমিত রায়ের দেখার সুবাদ কতজন মিডিয়া কর্মীর হয়েছে, এটা মানে ফোনেই মূলত কথা হতো। সুমিত রায় খুব একটা যে এক্সপোজড ছিলেন তা নয়, হ্যাঁ, সব অনুষ্ঠানে চলে যাবেন, সব জায়গায় দেখা যাবে সেরকমটা নয়। তো যাই হোক, বিরাট বড় একজন মানুষ, বিরাট মাপের মানুষ, উনি এখনও সুস্থ আছেন, এটাই বিরাট ব্যাপার। তো আসুন, আজকে সুমিত রায় শুধু কি এরকম তো জমি নথি জালি করা, ভুয়ো ভাবে জমি বিক্রি করে দেওয়া, সরকারি জমি জবরদখল করা, ভেস্টেড ল্যান্ডকে প্রপার বাস্তু জমি হিসাবে তাকে বেচা, এ তো হয়। কিন্তু সুমিত রায় এত ইম্পর্টেন্ট কেন, এত আলোচনা কেন হচ্ছে? আসুন সেটা নিয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র চার্লস নন্দী, আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। নীলাঞ্জন দাস আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মমতাপন্থী তৃণমূলের অন্যতম মুখপাত্র নীলাঞ্জন দাস। অন্যদিকে জাতীয় কংগ্রেস মুখপাত্র মানস কুমার ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ কাঞ্জিলার আমাদের সঙ্গে অনলাইনে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন। আমি চার্লস দাকে দিয়ে একটু শুরু করি। চার্লস দা, এই যে উনি বলছেন ব্রীতব্রত বন্দ্যোপাধ্যায় যে সমস্ত রাস্তা, অল রোড গোস টু, উনি উদাহরণ দিলেন রোমের মতো, টু ক্যামাক স্ট্রিট। সুমিত রায় এতটা কি পার্সন কেন? দেখুন, আপনাদের মনে আছে কিনা জানি না, পাবলিক মেমোরি তো খুব শর্ট, একটু মনে করিয়ে দিই। 2025-এ এই বাংলার রংবাজ ছেনোমাস্তান, যাকে আপনারা কী সব বলেন টলেন, কি যুবরাজ বলেন টলেন, আমরা অবশ্য বলি না এসব। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ছেলেটি একটি রাজনৈতিক কিট, তার বেশি কিছু না। যাই হোক, তো এই ছেলেটি রংবাজ ভাইপো, সে বলেছিল নিঃশব্দ বিপ্লব, 25 সালে বলেছিল। তো বুঝতেই পারছেন সুমিত রায় নিঃশব্দ বিপ্লব। এই সুমিত রায়কে নিয়ে প্রথম যে হুইসল ব্লোয়ার ইন বেঙ্গল পলিটিক্স, তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তখন ছিলেন এলওপি। উনি প্রথম এই ভাইপোর হয়ে যে পুরো অপারেশনটা কিভাবে সুমিত রায় চুপচাপ করে যাচ্ছে, নিঃশব্দ বিপ্লব করে যাচ্ছে, সেটা কিন্তু প্রথমে শুভেন্দু অধিকারী বলেছিলেন। এটা মোটামুটি 14-র পর থেকেই না? শুভেন্দু অধিকারী এটা প্রথম বলেছিলেন না, শুভেন্দু অধিকারী অনেক পরে বলেছেন। মানে এই যে সুমিত রায়ের অভিষেকের সঙ্গটা, এটা অ্যাক্টিভলি কবে থেকে আরো বেশি? উনি তো প্রথম 14 সালে লোকসভায় দাঁড়ান এবং জেতেন অভিষেক, তারপর থেকেই কি অ্যাক্টিভলি আমরা ওভাবে তো স্পেসিফিক্যালি বলতে পারবো না, কিন্তু আমরা রাজনৈতিক কর্মী হিসেবে যতটুকু আমরা জানতে পারতাম সেটা হচ্ছে যে আমরা 18-19 সাল অনওয়ার্ডস আমরা ওর অ্যাক্টিভ অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, এই সুমিত রায়কে নিয়ে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে দেখুন, মস্তিষ্কের অনেকগুলো যে মূল যে মস্তিষ্ক, তার বাইরে অনেকগুলো সুরক্ষা বলয় থাকে, আবরণ থাকে, প্রকোষ্ঠ আবরণ থাকে, যেটাকে বলা হয় যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মেনিনজেস, মানে বায়োলজিক্যালি ভাষায়, অ্যানাটমির ভাষায় মেনিনজেস বলা হয়, ঠিক আছে? তো এই মেনিনজেসের যে প্রথম যে আবরণটা, সেটাকে যদি আমি অ্যানাটমির ভাষায় বলি, সেটাকে বলা হয় ডিউরামেটার। তারপরে আরেকটি, তারপরে লাস্ট হচ্ছে পিয়ামেটার, যার মধ্যে মস্তিষ্কের মূল ব্যাপারটা থাকে, মানে যেটা হচ্ছে ভাইপো। আর বাইরে যে ডিউরামেটার, মেনিনজেসের প্রথম যে সবচেয়ে বড় শক্ত আবরণী, যে যাকে দিয়ে ঘিরে রেখেছে পুরো মস্তিষ্ক, যার সুরক্ষাটা ওই ডিউরামেটার করছে, সে হচ্ছে সুমিত রায়। তো সুমিত রায় ছিল হচ্ছে ভাইপোর সবচেয়ে বড় আবরণ, মস্তিষ্কের যে 3টে আবরণের যে, তার মধ্যে প্রথম আবরণ।
তাই সুমিত রায়কে যদি আমরা মানে সিআইডি বা যারা ইনভেস্টিগেটর আছে যদি ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনকি আমি তো মনে করবো যে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ পুলিশের হাতে, ইডি এবং সিবিআইয়ের হাতে একটা সবচেয়ে বড় অস্ত্র তুলে দিয়েছে। এই সুমিত রায়কে বলে দেওয়া হলো যে আপনি গিয়ে সহযোগিতা করুন, আপাতত আপনাকে আমরা একটা স্বস্তি দিলাম। তাতে কী হলো, সুবিধা হলো, সুমিত রায় চলে এলো। এবার সুমিত রায়কে যদি ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে এই যে তৃণমূলী জিহাদি পাথর সম্রাট টুলু, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে নিজামুদ্দিন, তার যে 300-400 কোটি টাকার সম্পত্তি, এটা কি করে এলো? সুমিত রায়ের মাধ্যমে অনেক মিসিং লিঙ্কস ইডি সিবিআই পাবে। রিক্রুটমেন্ট স্ক্যাম, এই যে 50 কোটি টাকার যে টাকা পার্থ অপার বাড়িতে পাওয়া গেল, মিসিং লিঙ্কস অনেকগুলো পাওয়া যাবে। কয়লা পাচার, গরু পাচার থেকে শুরু করে এই যে কোটি কোটি টাকা যে ভাইপো বানিয়েছে কয়েক বছরে, এই যে অনেক মিসিং লিঙ্কস তো আছে, যার জন্য হয়তো ভাইপোকে সরাসরি গিয়ে এভিডেন্সের অভাবে ধরতে পারছে না। তার মানে সুমিত রায় যদি ব্রেক করে, সুমিত রায়কে এভিডেন্স করে, আমি অবাক হব না যে সুমিত রায় যদি কখন রাজসাক্ষী হয়ে যায়। সুমিত রায়কে রাজসাক্ষী করে ভাইপো অব্দি, যেটা একটু আগে ঋতব্রত বলছিল, ভেরি পার্টিনেন্ট পয়েন্ট, যে সুমিত রায়কে ভর করে আলটিমেটলি ইডি সিবিআই তদন্তকারীরা যাবে ক্যামাক স্ট্রিট পর্যন্ত। সুমিত রায় ইজ আ ম্যাসিভ ইম্পর্টেন্ট, হি ক্যান প্লে আ ম্যাসিভ ইম্পর্টেন্ট রোল টু ক্যাচ অভিষেক। একদম ঠিক। এখানেই থামাবো আমি দাদা, আপনাকে একটা বিরতি নেব। বিরতির পর মানসবাবু কি বলছেন, আমি কিন্তু আজকে নীলাঞ্জনের থেকে পারমিশন নিয়ে নিচ্ছি ভাই। আজকে আমি সবার পরে তোমার উত্তর চাইবো, সবার মতামত, এমনকি ইভেন রাজনৈতিক পলিটিক্যাল অ্যানালিস্ট অমিতাভদা বলার পরেও তুমি বলবে আজকে, প্লিজ এটা করো। তার কারণ হচ্ছে মানসবাবু কি বলছেন, অমিতাভদা কি বলছেন শুনে নি। এই যে সুমিত রায়ের ইম্পর্টেন্স, যেটা অন্ততপক্ষে বিজেপি মনে করছে যে সুমিত রায়ের হাত ধরে, এমনকি ইভেন রাজসাক্ষীও যদি হয় সুমিত রায়, তাহলে ক্যামাক স্ট্রিটের দরজাটা ছোঁয়া সম্ভব হবে। হ্যাঁ, এবং এটা অত্যন্ত পার্টিনেন্ট বিষয় যে আজকে উপস্থিত হওয়াটা এটা প্রমাণ করলো যে সুমিত রায় কোনো না কোনোভাবে, মানে নিজের সেফটিটা যদিও পায়, ও কিন্তু আইনের কাছে যেতে রাজি আছে। এটা মোটামুটি প্রমাণ হলো, মোটামুটি প্রমাণিত হলো। আর যদি মনেই করতো যে আইনের কাছে যাবই না আমি, তাহলে তো পালিয়ে যেতে পারতো, বা হয়তো পালানোর স্কোপ পাইনি, যেটা অন্যান্যরা, যেটা বিনয় মিশ্রা পেরেছে, কলকাতার ছেলে, ভানাটুরে রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে, সেটাও হতে পারতো, হয়নি। হ্যাঁ, নিজেকে বাঁচাতে চাইবে, খেতে পারে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে বিরতি নেওয়ার পর আমি মানসবাবুর কাছে আসবো। দ্রুত ফিরছি, খুব ইম্পর্টেন্ট অনুষ্ঠান, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, খুব সিরিয়াস নোটে আমরা আলোচনা করছি আজকে, সঙ্গে থাকবেন। আনুসদা, আপনার কি মনে হয় এই জিজ্ঞাসাবাদ এবং তারপর যেটা চার্লসদা একটা আশা করছেন যে সুমিত রায়ের হাত ধরে আরও বড় দুর্নীতির দরজা খোলা যাবে, সম্ভব? আমার সন্দেহ আছে। কেন মানে ব্যাপারটা হচ্ছে, আজকে যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সামান্য কার সই জাল করেছে, কার সই জাল করেনি, এই সামান্য যেগুলো পেটি কেসের থেকেও ছোটো কেস, সেই ব্যাপারে দেখে একটা সেই আইওয়াসের মতো ব্যাপারটা চলছে আমার কাছে মনে হয়। কারণ আজকের এই যে সুমিত রায়কে, যাকে নিয়ে আজকে আমরা বসছি, আজকে সারা পশ্চিমবাংলার মানুষ যে আলোচনা করছে সুমিত রায় কে, আজকের আমি দু একজন মানে ছোটোখাটো ব্যবসায়ীদের আমি চিনি, যারা নাকি ছোটোখাটো ব্যবসা করে, তারা এই ব্যবসার থ্রুতে কোনো কিছু পারমিশনের দরকার হলে, মানে ওই অফিসিয়াল কাগজপত্র পারমিশন লাগে, তার জন্য অভিষেকের দুয়ারে যেতে গেলে ওই তাকে বলছে বেল্ট, ঘড়ি, পেন খুলে বাইরে যেতে হবে, মানে পারলে তাকে আন্ডারগ্রাউন্ড পরিয়ে পাঠাবে, মানে এরকম অবস্থা। তাহলে আজকে যে একজন জনপ্রতিনিধি হয়, জনপ্রতিনিধিত্ব করি কারা, মানে আমরা যারা ধরুন পলিটিক্সের সাথে যুক্ত, আমরা যে জনপ্রতিনিধি হব বা জনপ্রতিনিধিত্ব করব, তার কারণ তো জনগণের সেবা করার জন্য, জনগণের কাজ করার জন্য, নিজের বা নিজের পরিবারের কাজ করার জন্য তো নয় জনপ্রতিনিধি। এদিকে জনপ্রতিনিধি সে নিজের পরিবার ছাড়া কোনো জনতার কোনো কিছু হিত বা জনতার কোনো কিছু কাজ বা সুরা কিছু আজ অব্দি করেছেন, করেননি। কার কথা বলছেন? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এন্টার তৃণমূল, পুরোটাই তৃণমূলের টপ টু বটম যদি পুরোটা দেখা যায়, একদম কালীঘাট থেকে এদিকে যেমন ডায়মন্ড হাবড়া, এদিকে চলে যান নদিয়া, মুর্শিদাবাদ, এমন কোনো একটা জেলা, এমন কোনো একটা তৃণমূলের নেতা দেখাতে পারবে না কেউ যার এগেনস্টে করাপশন নেই, এবং করাপশনের একটা লিমিট থাকে, আনলিমিটেড। মানে পৃথিবীর ইতিহাসে এটা মনে হয় সেই পরবর্তীকালে আমাদের নাতিপুতিতে গল্প করা যাবে
যে এই নিয়ে কত বই লেখা হবে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, যে একটা সরকার এসেছিল যে 15 বছরে যে দেনা করেছেই, 6.5 লক্ষ কোটি টাকা দেনা করে দিয়েছে পশ্চিমবাংলার, তার সাথেও মানে দেশের মানে রাজ্যের সম্পত্তি এবং দুর্নীতি, সামান্য বলছে মাটি বিক্রি করে 400 কোটি টাকা উপার্জন, মাটি কেটে নাকি 400 কোটি টাকা উপার্জন। আপনার কি মনে হয় এই দুর্নীতিগুলো স্থানীয়ভাবে হতো নাকি না, অল করাপশন ওয়্যার লিড বাই ক্যামাক্স? একদম পরিষ্কার ক্যামাক্সটি, সবটাই ক্যামাক্স একদম পুরোটাই। না হলে একটা কথা তুমি মানে অভিষেক, একদম তুমি একটা কথা আমায় বলো, যে আজকের যে ছোটখাটো নেতাগুলো যারাই আজকের এই তুমি বলো নয় যে কি পুষ্পা ঝুঁকে গানে জাহাঙ্গীর খান যেটাকে ধরলো, শওকত মোল্লা, একের পর এক মার্ডার, দুর্নীতি, আজকে এদের কোনো এই ধরনের পাওয়ারফুল ক্যামাক্সিটি যদি ছত্র ছায়ায় না থাকতো, পুলিশ কি চোখে ধৃতরাষ্ট্র সেজেছিল কালো কাপড় বেঁধে? প্রশাসনকে তো মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে দেয়নি। প্রশাসনকে আমি সেটা বুঝলাম, আমি দুর্নীতির তো ব্যাপক পাহাড় বিপুল ব্যাপারটা বুঝলাম, কিন্তু এই সুমিত রায়ের মাধ্যমে ক্যামাক স্ট্রিটে পৌঁছলে এই দুর্নীতি, যেগুলোর জন্য আপনি একদম ঠিক বললেন যে রাশি রাশি দুর্নীতির অভিযোগ সত্ত্বেও কিন্তু এখন অভিষেক গ্রেপ্তারির লাগামের বাইরে, এটা কি সম্ভব হবে? আমি সেটাই বলছি, এটা একমাত্র চার্লস বাবু কিন্তু খানিকটা ওই বলে না, চার্লস যেটা বলছে, একটা আশা রেখে বলছে, হ্যাঁ, এক চিলতে রোদ্দুরের মতো, কিন্তু তারা সরকারে আছে, আমি সরকারে নেই, আমি বিরোধীতে আছি। কারণ আমার বিগত দিনের ইলেকশন, বিগত দিনের আমার রাজনীতি ক্যারিয়ারে আমার প্রতি বা আমাদের দলের প্রতি যে আক্রোশ, এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইভেন আমার নেতাকে ছাড়েনি, আমার অল ইন্ডিয়া নেতা রাহুল গান্ধী তাকে ছাড়েনি, তার পরিবারকে ছাড়েনি। সেই দলটা আজকে যে করাপশনের মধ্যে আজকে আছে, আমি তো বলছি যেটা চার্লস একটা আশা হয়তো দেখছে, আপনিও সেই আশা? আমি এখনো আশা দেখছি, এই কারণে না, আজকে যে সুমিত রায়, পুলিশ চাইলে সেই সুমিত রায়কে পুলিশ আজকের মনে হচ্ছে হুব্বা সামল বলে একজনকে ধরেছিল হলের মধ্যে থেকে, তাকে ট্র্যাক করে ধরা হয়েছিল মোবাইল থেকে, বাম বলে একদম ধরা হয়েছিল। তাহলে আজকের মোবাইল যেখানে রয়েছে, পুলিশ যদি চায়, আজকের আমি বাড়িতে সকালবেলা কি বাজার করেছি, কি দিয়ে ভাত খেয়ে তোমার এখানে এসেছি, পুলিশ কিন্তু বলতে বেশিক্ষণ লাগবে না। না, এটা লাগবে না। তাহলে এইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন আসছে যে সুমিত রায় তাহলে এই যে একটু আগে এখানে মেনিনজেস সেলের কথা চার্লসদা বলছিলেন, এবার একটা বড় প্রশ্ন, তাহলে কোন মেনিনজেস সেলের মধ্যে সুমিত রায় এতদিন ছিলেন, এটাও আপনি একটা বড় প্রশ্ন। আমার একটা প্রশ্ন থাকছে, কারণ আজকে যখন সুপ্রিম কোর্ট ওকে আজকে যেখানে শালবনীতে ওর এগেইনস্টে এতগুলো দুর্নীতির, শুধু তাই নয়, তার সঙ্গে ডেবরায় চাকরি দুর্নীতি, পৈলানে তোলাবাজি এবং ত্রাণ তছরূপ, মোট 4টে এফআইআর করা হয়েছে, 4টি বৃহৎ, 4টি বড়। তৎসত্ত্বেও সুমিত রায় এই রাজ্যে থেকে কি করে সেফ থাকলেন? কি করে সেফ ছিলেন? আজকে যখন সুপ্রিম কোর্ট তাকে যখন রক্ষা কবচ দিল যে তাকে অ্যারেস্ট করা যাবে না, তারপর তাকে কিছু করা যাবে না এই মুহূর্তে, তাকে দিয়ে তার থেকে খবর সংগ্রহ করে যখন বললো, তখন সে নিজে থেকে সে ধরা দিল। আমার তো এই জায়গাটা কিছু ঝোল মনে হচ্ছে। বেশ, খুব ভালো, খুব ভালো। অমিতাভদা কি বলছেন আমি আসবো এর পরে। চার্লস, আমি নেব অবশ্যই আপনাকে। আমি একটা বিরতি নিয়ে নিই, ফিরে এসে অমিতাভ কাঞ্জিলাল কি ভাবছেন। আলটিমেটলি অভিষেক মেনিনজেস সেল, অভিষেকের বাইরে মস্তিষ্কের মেনিনজেস সেল তৈরি করে রেখেছিলেন হচ্ছে এই সুমিত রায়। আর সুমিত রায়ের এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং লুকআউট নোটিশ জারি হয়েছিল, অ্যারেস্ট ওয়ারেন্ট। তৎসত্ত্বেও সুমিত রায়ের বাইরে মেনিনজেস সেলটা কে তৈরি করেছিলেন? এটা বড় প্রশ্ন এটা। তাহলে সুমিত রায়কে ধরে চার্লসবাবু যে স্বপ্ন দেখছেন যে কদিনচিত এই তথ্য প্রমাণ কিছু পাওয়া যাবে, রাজসাক্ষীর কথা উনি বললেন, অর্থাৎ সেলফ সাবমিশন, নিজেকে নিজে বলবে যে এই করেছি আমরা, এই দুর্নীতি আছে, আমি তার সাক্ষী। সত্যি কি সম্ভব? আসুন অমিতাভ কাঞ্জিলাল কি বলছেন শুনবো একটা বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকবেন। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা। অমিতাভদা, বিদেশ যাত্রার সঙ্গে আজকে অগ্নিমিত্রা পল বলছিলেন যে অভিষেকের বিদেশ যাত্রার সঙ্গেও একটা যোগ আছে। সুমিত রায়ের গ্রেপ্তারি হওয়া বা ওই এক বর্মের মধ্যে অদৃশ্য মেনিনজেস সেলের মধ্যে লুকিয়ে থাকা, এই জায়গাটা একটু আমায় ক্লিয়ার করবেন যে আমরা তো বিভিন্ন সময় রাজনীতির আলোচনায় অভিষেক এবং সুমিতের প্রসঙ্গের আগেও টেনেছি, যখন তৃণমূল ক্ষমতায় ছিলেন একাধিকবার আমরা সুমিত রায়ের কথা এখানে বলেছি বা অভিষেক ব্যানার্জির দুর্নীতির কথা বলেছি। কি মনে হয় আপনার, ঘটনাটা কোন দিকে যাচ্ছে? আদতেও সুমিত রায়ের রাজসাক্ষী হলে, যেটা চার্লস দ্বারা বলছেন, ক্যামাক স্ট্রিটের দরজা খোলা যাবে?
দেখো দেবাশিস, কুণাল ঘোষের তোলা একটা প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত অমীমাংসিত থাকলেও, সেটা হচ্ছে সারদা স্ক্যামের সর্বোচ্চ লাভবান মানবী মমতা বন্দ্যোপাধ্যায় আদতেই কিনা। কিন্তু জেল খাটলো, প্রায় জেলে পচে মরলো সুদীপ্ত সেন। বর্তমানে তিনি বাইরে আছেন, সুস্থ থাকুন, আমরা সত্যটা জানতে চাই সেই জন্য। তেমনি এই সুমিত রায়, এর উত্থানকে একটু আমাদের দেখতে হবে, বুঝতে হবে। এর একটা ক্রোনোলজি আছে। নালন্দাতে সহপাঠী ছিলেন ওরা, উনি আর অভিষেক। তারপর অভিষেক দিল্লিতে চলে গেলেন, সম্পর্কটা একটু ঢিলে হয়ে গেল। তারপর যখন থেকে ইউবার মাধ্যমে অভিষেকের উত্থান, প্রথম থেকে অভিষেক তার বাইরে একটা অদ্ভুত বলয় তৈরি করে রেখেছিলেন। ঘনিষ্ঠ বৃত্তটা বেশ 3, 4, 5 স্তরীয় আর কি। সহজে বিধায়ক সাংসদরা অভিষেকের কাছে পৌঁছতে পারতেন না। গোড়ার দিকে বিনয় মিশ্র ছিলেন সবচেয়ে ক্লোজ নিট, এবং তার বাইরে বিনয় মিশ্রের যে বৃত্তটা, তার বাইরে প্রতীক দেওয়ান, রোহিত আগরওয়াল, করণ শর্মা এরা ছিলেন। তার বাইরের পরের বৃত্তটাতে ছিলেন এই সুমিত। এবার যখন বিনয় মিশ্র পালিয়ে গেলেন, এই বৃত্তের স্ট্রাকচারটা রিকম্পোজ হলো এবং সুমিত ঢুকে পড়লেন একেবারে ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে। এই ঘনিষ্ঠ বৃত্তে থাকার সময় তৃণমূল এর সংগঠন আর অভিষেক, এই দুইয়ের মাঝখানে একটা ফ্যাক্টর ছিলেন হচ্ছে সুমিত। সমস্ত কিছু মানে অভিষেককে নাগাল পেতে হলে ভায়া সুমিতকে দিয়ে যেতে হতো। কেউ কেউ তাকে ক্যাপ্টেনও বলতেন, বস অভিষেক আর তার ক্যাপ্টেন হচ্ছেন এই সুমিত। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় কার্যকলাপের সমস্ত কিছু তার নখদর্পণে। তার ডায়মন্ড হারবার সাংসদ এলাকা সামলেছেন কার্যত সুমিত। এমনকি সর্বশেষ নির্বাচনে কারা কোথায় প্রার্থী হবেন সে ব্যাপারেও সুমিতের একটা বিরাট বড় ভূমিকা ছিল। তাই প্রশ্ন আমাদের সেটা না, প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে একজন চাইছেন বিদেশ চলে যেতে। আমরা ধরে নিচ্ছি তিনি চোখের চিকিৎসার জন্যই যাচ্ছেন, কিন্তু মন কেন জানি না কুডাক ডাকছে যে হয়তো গেলে আর ফেরা হবে না কো। এবং এই গেলে আর ফেরা হবে না কো এই শর্তেই একটা বলিকা বকরা এখানে ধরিয়ে দিয়ে তারপর তিনি তার প্যাসেজটুকু আদায় করে নিয়ে চলে যাবেন। আমি রাজনীতিতে কাউকে আমি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা বলে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে ক্ষমতাসীন বিজেপিও এই ধরনের কোনো বার্গেনে রাজি হবে না বা সম্মত হবে না। তো ফলে এই মুহূর্তে সুমিত রায়ের আত্মসমর্পণ, সুপ্রিম কোর্টে রক্ষা কবচ নিয়ে আসা একেবারে তার বসের কায়দাতেই, মানে তার বসও ঠিক একই কায়দায়, চাপে পড়লেই সুপ্রিম কোর্ট দৌড়ান, সেখান থেকে একটা রক্ষা কবচ নিয়ে তারপর তিনি ফিরে আসেন আর কি, মুখোমুখি হন তদন্তের ইত্যাদি। তো সবটা মিলিয়ে তাদের এই গতিবিধির ভেতরে একটা চমৎকার সাজুজ্য দেখা যাচ্ছে। তো ফলে একটা সংশয়, অগ্নিমিত্রা পাল যে কথা বলেছেন তার সূত্র ধরেই বোধহয় কোথাও 2-2 4 করে নেওয়া যেতে পারে। আমি জানি না সময় এর উত্তর দেবে, যে একটি বলিকা বক্রাকে সরকারের হাতে ধরিয়ে দিয়ে, যেমন ভাবে সেই সময় সরকার চেয়েছিল ওই সঞ্জয় রায়কে অভিমুখটা ঘুরিয়ে দেওয়া, ঠিক তেমনি সুমিত রায়কে সামনে ঠেলে দিয়ে যুবরাজের বাকি সমস্ত পাপ, তার সব যাবতীয় দায়িত্ব এই সুমিত রায়ের ঘাড়ে ঠেলে দিয়ে তার মামলার অভিমুখগুলো ঘুরিয়ে একটি সেফ প্যাসেজ দিয়ে চোখের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা যাতে হয়, এবং সে ব্যাপারে রাজ্য সরকারের বা উচ্চ আদালতের সামনে যাতে রাজ্যের আইন বিশেষজ্ঞরা যারা আদালতে দাঁড়ান রাজ্য সরকারের পক্ষে, তারা যাতে কোনো বিরোধিতা না করেন, তেমনই একটি বোঝাপড়ার জায়গায় যাচ্ছে কিনা। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে আমাদের বিশ্বাস করে নিতেই হবে বা বুঝতে হবে ভারতীয় গণতন্ত্রের অত্যন্ত মানে দুঃসময়ে ধরে গেছে। কারণ যাদেরকে আমরা বিশ্বাস করে নির্বাচিত করে এনেছি, তারা যদি মানে যে ইস্যুতে কঠিন লড়াই করে তারা এই জায়গাটাকে অর্জন করেছেন, মানুষের বিশ্বাস অর্জন করেছেন, সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একটি নোটোরিয়াস পার্সোনালিটি, তাকে যদি, যার পেছনে মানুষের প্রাণ নষ্ট করার ওই সেবাশ্রয় খুলে বাকি খুন যখন যা করেছেন সে তো আলাদা প্রশ্ন, যার বিরুদ্ধে এতখানি মানুষের ঘৃণা, তাকে সেই গণশত্রুকে সেফ প্যাসেজ দিয়ে বাইরে বার করে দেওয়ার জন্য তার
সেকেন্ড মানে তার ডান হাতকে এইখানে তুলে নিয়ে এসে ফাঁসিয়ে দিয়ে এই বন্দোবস্ত করাটা, এইতে মানুষ কতটা কিভাবে গ্রহণ করবে সময় বলবে। না, এটা তো আপনি এই সংশয় বলছেন, কিন্তু অমিতাভদা পাশাপাশি তো এটাও ঠিক যে অভিষেকের সমস্ত তথ্য মোটামুটিভাবে সুমিত রায় কম বেশি সবটাই প্রায় জানা। এখন সুমিত রায়কে যদি প্রপারলি ইনভেস্টিগেশন করা, মানে আপনি কি মনে করছেন যে তাহলে সুমিত রায়কে প্রপারলি ইনভেস্টিগেশন নাও করা হতে পারে? মানে অনেকটা ওই সারদা কাণ্ডে মেন বেনিফিশিয়ারিকে বাঁচিয়ে সুদীপ্ত সেনকে দীর্ঘদিন জেলে পচানোর মতো ঘটনা ঘটতে পারে। একেবারে, আমি সেই জন্যই এই প্রসঙ্গে আগে সুদীপ্ত সেনের প্রসঙ্গটা নিয়ে এসেছি। আমার কেন যেন সুমিত রায়ের এই মানে তার বিদেশ যাত্রার জন্য উড়ু উড়ু ব্যাপারটা এবং সুমিত রায়ের আবির্ভাব, এই দুয়ের ভেতরে একটা মানে যোগসূত্রকে খুঁজে পাচ্ছি এবং আমার মন সেই দিকেই কু ডাকছে। সম্ভবত ওই যে বলছি বারবার, বলিকা বকরা হিসেবে একে ঠেলে দেওয়া হলো। এর পরিবার সুরক্ষিত থাকবে, যা কামিয়ে নিয়েছে যথেষ্ট, ওই কুন্তল টুন্তলদের মতো যা কামিয়ে নিয়েছে, কয়েক পুরুষ সুখে জীবনযাপন করতে পারবে, তা আলাদা প্রশ্ন। কিন্তু আমার ধারণা ব্যাপারটা ঘোলা জল তৈরি হচ্ছে। আপনার মনে হচ্ছে জল ঘোলা হচ্ছে। আচ্ছা, নীলাঞ্জনের কাছে আসবো। নীলাঞ্জন, তুমি কি কখনো সুমিত রায়কে দেখেছো সামনাসামনি? নিশ্চয়ই দেখেছি। দেখেছো আর কি। উনি অভিষেক বৃত্তের কতটা ইম্পর্টেন্ট লোক ছিলেন বলে তোমার মনে হয় যখন তোমরা আগে তৃণমূল করেছো, যখন তৃণমূল ক্ষমতায় ছিলেন, বা তারপরেই ঘটনা নিয়েই বা কি মনে হয় যে অভিষেকের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ? মানে আমি শুধু জানতে চাইছি যে সুমিত রায় তো ইম্পর্টেন্ট ছিলেনই, কিন্তু তোমাদের চোখে কেমন ছিলেন? এই যে ক্যাপ্টেন বা বলা হচ্ছে, যেগুলো সব পারসেপশন উঠে আসছে। দেখুন, এখানে তোমাদের আর তোমার মধ্যে একটা ডিফারেন্স হবে। পার্সোনালি স্পিকিং, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেস করি, এটা আমার কাছে খুবই পরিষ্কার। এবং সুমিত রায় তিনি তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নন, কোনো নেতা নন। এবং কিছু কিছু মানুষ আছে যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আশীর্বাদ প্রয়োজন ছিল সব কিছুতে, বা তারা সেই রকম একটা কিছু জায়গা চাইতেন, তাদের কাছে সুমিত রায় আমার মনে হয়েছিল বেশ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। সুমিত রায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার ব্যক্তিগত সচিব, ছোটবেলাকার বন্ধু আমি যতটুকু জানি। এবং কবে থেকে তার সাথে মানে তিনি অভিষেক দাকে অ্যাসিস্ট করছেন আমি যতদূর জানি, যবে থেকে তিনি পলিটিক্সে জয়েন করেছেন, অর্থাৎ যুবার যখন থেকে উনি ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন সেই সময় থেকেই। তো এইটা হচ্ছে আমার নলেজ অ্যাবাউট এই সুমিত রায়। প্রভাবটা বলো। প্রভাব তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন। তিনি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রান্সফার, আইপিএস এগুলো জানি না, বলতে পারবো না। এগুলো যারা জানে, যারা এই ধরনের কাজ ধরুন নিয়ে গেছিল, তারা বলতে পারবে এই জিনিসটা কি। এই যে একটু আগেও যেই নামগুলো শুনলাম, বিভিন্ন এই বিনয় মিশ্র, হ্যান ত্যান, মানে এদেরকে আমি চোখে দেখিনি। আমি সেই অর্থে আমি অনেক নব্য বলতে পারেন। তো সেই জায়গাটায় এদের কি রোল ছিল, বা এরা কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতেন, বা এদের কি নিজস্ব ফাংশনালিটি ছিল, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এই যে এই ব্যক্তি, ইনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন এবং লাস্ট ইলেকশন অবধি অভিষেক দা তার যে কনস্টিটুয়েন্সির কাজগুলো, ডায়মন্ড হারবারের কাজগুলো, সেগুলো সুমিত রায় দেখতেন। তিনি পুরো গ্রাউন্ডের কাজটা দেখতেন। এবং এছাড়া তার তো পুরো কেমিস্ট্রিটের পুরো অফিস ছিল, কেউ মিডিয়া দেখতো, কেউ বাদবাকি মানে অ্যাজ এ ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তার যে ফাংশনিং সেগুলো দেখতো, সেগুলো রয়েছে। তো এই ব্যক্তির কিছু ব্যক্তিগত দুর্নীতি যেগুলোর অভিযোগ উঠেছে, এগুলো কোনোটাই প্রমাণিত এখনো নয়। কিছু অভিযোগ উঠেছে, 4টে এফআইআর দায়ের হয়েছে, তার ভিত্তিতে তিনি দীর্ঘদিন ফেরারি ছিলেন সম্ভবত, কারণ পুলিশ তার কুলকিনারা করতে পারেনি। তবে লাস্ট টাওয়ার লোকেশনটা তোমার দাদার বাড়ি থেকেই পাওয়া গেছে। তারপরে আর তাকে পাওয়া যায়নি। তার দাদার বাড়িতে তো একদম পুরো ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম নিয়ে এসে পুরো ভেঙে টেঙে একদম মানে সমস্ত কিছু করা হয়েছিল, সেটা বাংলার মানুষ দেখেছে। কিন্তু এই ব্যক্তিকে তারা ধরতে পারেনি, মানে বাংলার পুলিশ ধরতে পারেনি। তারপরে যখন সুপ্রিম কোর্টে যখন তাকে একটা শর্ত সাপেক্ষে একটা অ্যান্টিসিপেটরি বেল দেওয়া হয়, তখন তিনি আত্মসমর্পণ করেছেন এবং হয়তো তিনি সহযোগিতা করবেন। এবার দেখুন, আইনের জায়গাটা এইটাই তো আমার দাদা কি করে লুকিয়ে রাখবে? পুলিশটা কার হাতে? পুলিশ, ইনভেস্টিগেটিং অথরিটি, সমস্ত কিছু বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার। আমরা তো কখনো কখনো শুনেছিলাম এই চ্যানেলের এই যে মানে আড্ডার খানাতেই শুনেছিলাম যে তিনি নাকি বিদেশে পালিয়ে গেছেন। এরকমটা আমি সম্ভাবনার কথা কেউ বলেছিলেন বিদেশে গেছেন, আবার সম্ভাবনা কেউ বলেছিলেন উনি মারাও যেতে পারে। হ্যাঁ, এই যে মারা যাওয়ার অবধি এত কিছু অগ্নিমিত্রা পাল বলছিলেন, তো সেইগুলোই বলছি যে এই গল্পের গরু গাছে ওঠে। তো তারা তোমার কি মনে হয় অভিষেক ব্যানার্জির এগেইনস্টে যা যা অভিযোগ আসছে, সেই মানে এই যে যত অভিযোগ, মানে সিরিজ অফ
অভিযোগ, এই অভিযোগগুলো কি সবটাই সুমিত রায়ের জানার কথা? মানে তুমি যেটা বলছো, তুমি এইটুকুনি বললে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক এবং তুমি বারবার বলেছো অত্যন্ত প্রভাবশালী। নিশ্চয়ই প্রভাবশালী। যখন তিনি একজন প্রভাবশালী নেতার ব্যক্তিগত সচিব হন, তো তার মানে সেও প্রভাবশালী। এবং আমাদের দল, মানে তৃণমূল কংগ্রেস দলের যা স্ট্রাকচার, এখানে সবাই একদম টপ মোস্ট লিডারকে ছুঁতে চায়। তো তার যেটা আপনি রাইটলি বললেন, গেটওয়ে, এটা আমার কোনো অসুবিধা নেই এটা মেনে নিতে, যে ক্যামাক স্ট্রিটের গেটওয়ে ছিলেন সুমিত রায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অনেক কিছুই তার মানে রাজনৈতিক কর্মকাণ্ড, পার্টির ইন্টারনাল ফাংশনিং তিনি নিশ্চয়ই জানেন। তিনি পার্টির সদস্য বা কোনো নেতা না হয়েও সেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সমস্ত আমার ধারণা অন্যান্য যারা বিজেপির নেতারা, তাহলে তো এটাও খুব স্বাভাবিক যে তোমার দাদার এগেনস্টে যা যা অভিযোগ আসছে সেগুলো ওনাকে ধরে যদি সত্যি রাজসাক্ষী করা, আমরা দেখেছি এরকম ভারতবর্ষের ইতিহাসে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে রাজসাক্ষী হওয়ার পর সমস্ত তথ্য সামনে এসছে এবং তার কিছু কনভিকশনও হয়েছে অনেক। না, সেটা যদি করে, সেটা কোন দিকে মানে ইনভেস্টিগেশনের কোন দিকে অভিমুখটা যায় সেটা তো আমরা সবাই দেখব, আমাদের কোনো অসুবিধা নেই। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু প্রমাণিত হয় সেটাও আমরা দেখব। এখন অবধি কিছুই প্রমাণিত নয়, নাথিং। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সুমিত রায় প্রভাবশালী বা হতে পারে, যদি সেটা ইনভেস্টিগেটিং অথরিটি মনে হয় যে তিনি একজন রাইট পারসন, তো সেটা হতে পারে। তিনি নিশ্চয়ই এটুকু আমি বলতে পারি যে তিনি অভিষেকদার মানে তার যেটা রাজনৈতিক কর্মকাণ্ড সেইটার ব্যাপারে তিনি ওয়াকিবহাল নিশ্চয়ই ছিলেন, কারণ তিনি সবটা সামলাতেন সেই জায়গাটা। এটা তো বাস্তব, তোমার মানে তোমাকে সব থেকে বেশি চিনবেন তোমার বাড়ির লোক। অ্যাবসলিউটলি। তো সেই জায়গাটা তিনি যেহেতু বাড়ির লোক নন, বাট তিনি যেহেতু এই রাজনৈতিক জায়গাটা তিনিই দেখতেন, তো তাকে জিজ্ঞাসাবাদ করাই যেতে পারে। তো এবার এটাই হচ্ছে ব্যাপার যে তাকে ধরা কি তার বিরুদ্ধে যেই অভিযোগগুলো উঠেছে, যে কটা দুর্নীতির অভিযোগ বা এই জমির ব্যাপার যেগুলো বলছিলেন, সেটা কি কারণ, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণ? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার বাড়িতে রয়েছেন, আমরা তো কালীঘাটে গেলেই আমরা দাদার সাথে দেখা করছি। তো তার মানে তার বিরুদ্ধে কিছু পাওয়া যাচ্ছে না। এই পুরো জিনিসটাই এই টিভির আলোচনায় বা বিজেপি দপ্তরে, কংগ্রেস দপ্তরে, সেই সব জায়গাতে ভালোই শোনা যায়। আমাদের তাতে কিছুই যায় আসে না। একটা কথা বলে আমি শেষ করব। একটু আগে রাজনৈতিক বিশ্লেষক তিনি বললেন যে সঞ্জয় রায়কে ভিলেন বানানো হয়েছিল। সিবিআই বলে দিয়েছে যে মানে রাজ্যে যেটা আরজি কর নিয়ে যতটুকু এগিয়েছিল তদন্ত, সেখানে সঞ্জয় রায় একমাত্র এবং মানে অনলি অ্যান্ড দ্য প্রাইম অ্যাকিউজড, এই জিনিসটা সিবিআই বলে দিয়েছে। এবং তিনি এখনো অবধি তার কোনো ফাঁসির অর্ডারও হয়নি। সিবিআই যেরকম বলে দিয়েছেন ঠিক তেমনি ভিলেন বানানো হয়েছে কথাটা উনি বললেন। না, উনি কেন বললেন তার পেছনে নিশ্চয়ই যুক্তি উনি দিতে পারেন, কিন্তু আমি যেটুকু সিবিআই সম্পর্কে বলতে পারি, সঞ্জয় রায় ভিলেন নাকি মূল অ্যাকিউজড বা কি, সেটা তো আমার পক্ষে, আমি তো তদন্ত না, এটা আমরা সবাই জানি। এটা না, আপনি জানেন না বলে তার হবে না। কিন্তু এটা আমরা জানি যে ওই মেয়েটির সঙ্গে, আমাদের ভাষায় যাকে আমরা কাদম্বিনী বলি, যে ডক্টর যে ছিলেন, যিনি মারা গিয়েছেন, তার সঙ্গে যারা রাত্রেবেলায় ছিল সেদিন রাত্রেবেলায়, অর্থাৎ 2024 সালের 8 তারিখের রাতের বেলায়, তাদের কাউকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেননি। না, সেটা সিবিআই ইনভেস্টিগেশন করছে না, সেটা আলাদা ব্যাপার। আপনি বলতে আপনার ইনভেস্টিগেশন নিয়ে প্রবলেম থাকতে পারে, তাহলে তুমি ইনভেস্টিগেশনের মাধ্যমে অভিযুক্ত প্রমাণিত হচ্ছে, সেই ইনভেস্টিগেশন নিয়ে যদি প্রশ্ন থাকে, না, তাহলে তুমি মূল অভিযুক্ত কি করে বলছো? না, ওটা প্রমাণিত। আপনাকে বুঝতে হবে তার আনুষঙ্গিক আরো বাকি কারোর কিছু রোল ছিল কিনা, কিছু মোটিভ ছিল না কিনা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে ভিলেন করা হচ্ছে এই কথাটায়, এটা আমার মনে হয় দেখায় যে মানে মানুষের এই নিজস্ব ভেস্টেড চিন্তাধারা চাপিয়ে দেওয়ার এতটাই শখ হয় যে তারা একজন মানে এস্টাবলিশ রেপিস্ট এন্ড মানে খুনি, তাকে পর্যন্ত এই ভিলেন মানতে অস্বীকার করে। আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো, চার্লস নন্দীর কাছে যাব। আমি আসবো দাদা মানুষদার কাছেও আসবো, সঙ্গে যাবো। চার্লস নন্দী আমাদের সঙ্গে রয়েছে। চার্লস দা, দেখুন, আমি প্রথমেই বলবো যে এতক্ষণ যা শুনলাম বা আমাদের এই মুহূর্তে রাজনৈতিক আলোচনা, তাতে এই সুমিত, ভাইপো, কালী যেখানে যাচ্ছেন সেখানেই টাকা পাচ্ছেন, কোটি কোটি টাকা, যেখানে স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, সেখানে আপনারা পাচ্ছেন, কন্ট্রাসেপটিভ পাচ্ছেন, আরও অনেক কিছু পাচ্ছেন, হ্যাঁ, বা শোয়ার ঘর পাচ্ছেন ইত্যাদি। এগুলো দেখে আমাদের যেটা মনে হয়েছে, এটা টোটাল আমাদের পশ্চিমবঙ্গে যেটা চলছে, এটাকে বলা হয় এক কথায় পলিটিক্যাল পারভার্সন। যে রাজনীতি কিন্তু আমরা ছোট্ট থেকে দেখে আসিনি। আমাদের এখানে রাজনীতির মধ্যে ডিগনিটি ছিল, যেটা এই অভিষেক বা এদের জন্যে আমরা হারিয়ে ফেলেছি। এটা হলো একটা পার্ট। একটু আগে রাজনৈতিক বিশ্লেষক যিনি আছেন, উনি একটি কথা বলছিলেন, সারদার সঙ্গে কিন্তু এটা মিস্টার কাঞ্জিলাল গুলিয়ে ফেলাটা মনে হয় ভুল হচ্ছে। কারণ সারদাতে সুদীপ্ত সেনকে অ্যারেস্ট করা হয়েছিল
তৃণমূলীদের বাঁচানোর জন্যে সুদীপ্ত সেন যাতে বাইরে থাকলে পরে মমতা কত টাকা দিয়ে ওই যে 5 কোটি টাকা দিয়ে ছবি কিনেছিল, সুদীপ্ত সেন কাকে কাকে কত টাকা পাঠিয়েছিলেন, কত দিয়েছেন, বা 11 ইলেকশনে সুদীপ্ত সেন যে 10 লক্ষ টাকা করে 294 জনকে দিয়েছিলেন, হ্যাঁ 294 জনকে দিয়েছেন, 294 প্রতি প্রার্থীকে দিয়েছেন, এই সবটা বেরিয়ে আসবে বলে সুদীপ্ত সেনকে জেলে ঢোকানোটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম লক্ষ্য। কিন্তু এই ক্ষেত্রে তো বিজেপির কোনো লেনাদেনা নেই। অমিতাভ দা প্লিজ। আচ্ছা লাস্ট খুব কম প্লিজ চার্লস দা, অমিতাভ দা প্লিজ। না, আমি চার্লস দাকে মনে করে দেওয়ার চেষ্টা করব, যদি এই সুমিতকে ঢুকিয়ে চোখ দেখানোর ছুতোয় যদি অভিষেককে বার করে দেওয়া যায়, তবে মনে হয় না যে সেটা তো অলরেডি নো হয়ে গেছে। আগামী নির্বাচনগুলোতে শুভেন্দুবাবুর প্রচারে অনেকটা বেশি অলরেডি নো হয়ে গেছে, তো খেলা শুরু করবেন। অলরেডি তো ওর বিদেশ যাওয়াটা না হয়ে গেছে, সেটা রিজেক্টেড, ওটা সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে। না হওয়ার পেছনে না হওয়াটা হ্যাঁ হতে খুব বেশি সময় লাগে না। আদালত এমন একটা জায়গা সুপ্রিম কোর্ট যেখানে গিয়ে যেভাবে দলিল পেশ করা হয়, দলিলের মানে একজন সিঙ্গেল বেঞ্চের জাজ বলেছেন ওটা ডিভিশন বেঞ্চে গেলে আবার অন্যরকম হয়ে যেতে পারে। এই আদালতে আমরা এইসব দেখেছি। অভিষেক কলকাতায় এর পেছনে শুভেন্দুবাবুর কোনো ইকুয়েশন নেই এমনটা আমি এখনই নিঃসন্দেহান হয়ে অভিষেক কলকাতায় দেখা যাক সময় কি বলবে। আমি যেটা তখনই প্রথম থেকে একটা কথা আমি বলছি, যে যেভাবে করে যে এতদিন লুকিয়ে ছিল পুলিশ এবং সরকার, এত স্ট্রং সরকার, জিরো টলারেন্স যে সরকার বলছে, সেই সরকার এই সুমিতকে আজকে প্রায় সরকারটা বসেছে প্রায় 3 মাস, নিয়ে আবার 3 মাস, তো 3 মাসে তার ট্রেস খুঁজে পেল না। আজকে সে সুপ্রিম কোর্ট থেকে যখন সুরক্ষা কবচ ছিল তখন সে হাজিরা দিল। এইখানে আমি ওই আমাদের বিশ্লেষকবাবু যিনি রয়েছেন ওনার সাথে আমি মানে বেশ কিছুটা একমত, কারণ আজকে বিগত দিন যদি আমরা দেখি, বিগত দিনে যতগুলো কেস ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছে, অমিত শাহজি এবং আমাদের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী তার সাথে দেখা করেছে, টোটাল সেট আপ রেডি, এখানে চলে এসছে, আবার সব ধামাচাপা করে গেছে। ঠিক একইভাবে আজকের যেটা আমরা দেখতে পাচ্ছি, সেইখানে দাঁড়িয়ে আমার কিন্তু আমি আজকে প্রশ্নবোধক চিহ্ন রেখে যাচ্ছি, যেদিন এখানে কি যেদিন এই দুর্নীতির অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে, সেদিনকে আমি অন্যায় শিকার চেয়ে যাব, কিন্তু আমার মন বলছে বা আমার রাজনীতির দূরদৃষ্টিটা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন সুমিত রায়ের কি হবে সেটা ফিউচার বলবে, আমরা দেখব, আমরা সবাই তাকিয়ে আছি সেই দিকে যে জিনিসটা কোন দিকে যায়, কারণ এটা কি সবটাই কি একটা হগওয়াশ কিনা সেটা আমরা আগামী দিনে বুঝতে পারবো। কিন্তু একটু আগে চার্লসদা যেটা বললেন যে সুদীপ্ত সেন নাকি সবাইকে টাকা দিয়েছে, এটা আমি জানি না কোথেকে উনি তথ্যটা অলমোস্ট এটা সবাই জানে, বাচ্চা জানে, এইটা ওটা কি ছবি আপনাদের অভিভাবক কেউ আর কি ভাই কি এই যে সুদীপ্ত সেনের ছবি, ও আচ্ছা 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 না না এটা একটু মানুষের যেহেতু মেমোরি ওই চিঠিটা ঠিক বার করে নীলাঞ্জন লিখে দিয়েছে যত্ন করে ওই চিঠিটা। অদিত চৌধুরীকে 6 কোটি, সুজন চক্রবর্তীকে 9 কোটি, অদিত চৌধুরীকে শুভেন্দু অধিকারীকে 6 কোটি, সময় নেই, প্রমাণ কি ওটা তো হবে না, প্রমাণ দিতে হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় নেই, বেশ এখানে শেষ করব। আমি ধন্যবাদ জানাবো, আমি ধন্যবাদ জানাবো, তবে আমি এক মিনিট একটা মিনিট, তবে এই মানে এই সারদার মামলাটা দায়ের হওয়ার পর আমাদের এই রাজ্য নীলাঞ্জনকে একটু ভাবতে, পুরনো ফুটেজ তোর কাছে অনেক থাকে দেখছি, কে বলেছিলেন যে সুদীপ্ত রায় মনে হয় উত্তর দিকে পালিয়ে গেছেন, এরপরে খুব অদ্ভুতভাবে এই রাজ্যের পুলিশ কাশ্মীর থেকে তাকে গ্রেপ্তার করলো। কাজে কিভাবে কি সেটিং ছিল এইভাবে তো বলা যায় না। হ্যাঁ সময় লাগবে বলতে, কিন্তু কেস খেয়ে গেলেন ওই বলা যেতে পারে সুদীপ্ত সেন। দীর্ঘদিন জেলে কাটিয়ে এখন শুকনো শরীরে শুষ্ক মুখে বেরিয়ে এসছেন, পরে কি হবে সেটা সময় বলবে। আজকে এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার আপনাদের।